আজকে মুভির নাম হচ্ছে ব্যাকরুমস। এই বছরে 2026 সালে মুক্তি পাওয়া ব্যাকরুমস একটি রহস্যময় সাইকোলজিক্যাল হরর এবং সাইফাই মুভি, যার IMDb হচ্ছে 7.1। সিনেমার ভিতরে এক একটা গোলকধারার কোনো শেষ নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টপিক জেটওয়াই নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। এমন একটা জায়গা যেখানে মানুষকে দেখতে ঠিক মানুষের মতো নয় এবং মানুষ নড়াচড়া করে না, চুপচাপ পাথরের মতো বসে থাকে। মানুষের শরীর থেকে নাকি আবার খাবারও পাওয়া যায়। কখনো কখনো দেখা যায় ফ্রিজের ভেতরে কারো মাথা কেটে সযত্নে রেখে দেওয়া হয়েছে। 2026 সালে অন্যতম ভাইরাল হওয়া একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি। আর চলো শুরু করি। মুভির শুরুতে দেখা যায় ওয়ারিন নামে এই লোকটাকে। সে আশিক নামে একটা রিসার্চ কোম্পানি গবেষক হিসাবে কাজ করে। বর্তমানে দেখা যায় সে একটা অদ্ভুত জায়গায় হারিয়ে গেছে। জায়গাটার নাম ব্যাকরুমস। নারিন পুরো জায়গাটা রেকর্ড করতে শুরু করে। তাকে তার কোম্পানি থেকে নাকি এখানে পাঠানো হয়েছে বিশেষ কোনো একটা কাজে। ব্যাকরুমের চারদিকে অনেক ধরনের রুম রয়েছে। এখানে যেন এক একটা গোলক ধাঁধার কোনোটাই শেষ নেই। নারিন এখানে এসে ফেসে গেছে। হঠাৎ সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। নারিন রেডিও মাধ্যমে কোম্পানির সাথে যোগাযোগ করে। তাদেরকে বলে, আজ আমি অনেক দূরে অবধি চলে এসেছি। এর আগে আমি এত দূর অবধি কখনো আসিনি। অদ্ভুত ব্যাপার, আমি জানি না এখানে কি হচ্ছে। আমি এখান থেকে বেরোতে পারছি না। আরো অদ্ভুত ব্যাপার, আমার মনে হচ্ছে কেউ আমার পিছু পিছু তাড়া করছে। তোমরা আমাকে বাঁচাও। যদিও ওই পার থেকে কোনো উত্তর আসে না। নারিন ভয় পেয়ে যায় এবং রুম থেকে বেরোনোর চেষ্টা করে। সে আরো আগে যেতে শুরু করে। এক সময় পৌঁছে যায় একটা সরু টানেলে। সেই দিক দিয়েই কিছুক্ষণ পর একটা পায়রা উড়ে আসে। এমন সময় আচমকা সে টানেল মধ্যে একটা অদ্ভুত ছায়া মূর্তি দেখতে পায়। সে ভয়ে পালাতে শুরু করে। ছায়া মূর্তিটা তার পিছনেই এবং শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে যায় এবং ও পারে তাকে হামলা করে দেয়। সেই সময় দৃশ্য পাল্টায়। জানা যায় এটা ছিল ব্যাকস রুমে থেকে উদ্ধার করে একটা ফুটেজ, মাত্র একটা ভিডিও ফুটেজ, যেটা নরেন রেকর্ড করেছিল এবং আশিক কোম্পানির বিজ্ঞানীরা দেখছিল। দৃশ্য আবার পাল্টায়। দেখা যায় এক মেয়েটাকে। মেয়েটার নাম মেরিন। সে একজন থেরাপিস্ট। কারো মানসিক কোনো সমস্যা থাকলে সে থেরাপিস্ট মাধ্যমে ঠিক করে। মেরিন এসেছে তার ছোটবেলা বাড়িতে। আজ বাড়িটা ভাঙা হচ্ছিল। বাড়ি উঠানে প্রিন্ট করা মেরিন ও তার মায়ের হাতের ছাপ, যা তার ছোটবেলার স্মৃতি হিসাবে এখানে প্রিন্ট করিয়ে রেখেছিল। কিছুদিন পর মেরিনের সঙ্গে দেখা করতে আসে এই লোক। তার নাম ক্লার্ক। সে একটা ফার্নিচারের দোকান চালায়, তবে সে তার জীবনে খুশি নয়। সে হতে চাইতো একজন আর্কিটেক্ট, যদিও সে হতে পারেনি। তখন তার ব্যবসা খুব একটা ভালো চলছে না, তাই সে নেশা করতে শুরু করে। এমনকি কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হয় এবং তার স্ত্রী তাকে ঘর থেকে বের করে দেয়। সে মেরিন কাছে থেরাপিস্ট নিতে এসেছে। মেরিনকে সবটাই বলার পর মেরিন বলে, আমরা অনেক সময় এমন ভুল করে থাকি যে ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তুমি নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি ভাবো তোমার স্ত্রী আমি, আমার কাছে ক্ষমা চাইতে পারো। ক্লার্ক তার ভুল স্বীকার করে না এবং সব দোষ তার স্ত্রীর উপর চাপিয়ে দেয়। ক্লার্ক বলে, যেদিন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিন আমি নেশা করেছিলাম। আমার স্ত্রী তখন ঘুমাচ্ছিল, কিন্তু ভুল করে আমার হাত থেকে একটা গ্লাস পড়ে মাটিতে ভেঙে যায়। সে নিচে আসে, আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়, আমাকে ঘর থেকে বের করে দেয়। যাই হোক, এরপর ক্লার্ক নিজের দোকানে ফিরে আসে। তাকে দেখা যায় জলদস্যু পোশাক পরেই দোকানের জন্য একটা বিজ্ঞাপন শুট করছিল। সে এবং সেটা শুট করে তার ম্যানেজার ক্যাট এবং তার বয়ফ্রেন্ড ববির সাথে। একটু পর সে একজন ইলেকট্রিশিয়ানকে ডাকে ঘর থেকে, যেন ক্লার্ক প্রতিদিন বেসমেন্টে ঘুমায় এবং বেসমেন্টের কিছুদিন ধরে লাইটের সমস্যা দেখা দিয়েছিল। ক্লার্ক এবং ইলেকট্রিশিয়ান লক্ষ্য করে যে ফিউজগুলো বক্সের বেশিরভাগই সুইচ স্বাভাবিকভাবে ডিরেকশনে নেই। অন্যদিকে ইলেকট্রিশিয়ান বলে, এই ফিউজ বক্স দিয়ে কিন্তু কারেন্ট যাবে না, আমার মনে হয় বক্সের ভিতর কিছু একটা আটকে আছে। পরের দিন রাতে যখন সে বেসমেন্টে শুয়ে টিভি দেখছিল, হঠাৎ করে টিভির মধ্যে একটা ভিডিও রেকর্ডিং চালু হয়ে যায়। রেকর্ডিংটা ছিল ব্যাকস রুমের। দেখা যায় দরজার পাশে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি। আর হঠাৎ টিভিটা বন্ধ হয়ে যায়। অদ্ভুত ভাবে আলো জ্বলতে নিভতে শুরু করে। সে নিউজ ফিউজ বক্সের ঠিক
করতে যায় এবং পুরো দোকানের লাইট নিয়ে যায়। ক্লার্ক বেসমেন্টে ফিরে যাওয়ার সময় হঠাৎ করে দেওয়ালের মধ্যে একটা লক্ষ্য করে একটা সরু ফাটল, যার ওপারে থেকে আলো আসছিল। কুতূহল বশত দেওয়ালের কাছে যায় এবং দেওয়ালে হাত দিতে হঠাৎ ক্লার্ক দেওয়ালটাকে ভেতর ঢুকে যায়, মানে সে দেওয়ালে ওপারে চলে যায় এবং সোজা গিয়ে পড়ে ব্যাকস রুমের। ক্লার্ক চারদিকে শুধু দেখতে পায় এক গাঁটা ফার্নিচার এবং সে ফার্নিচার গুলো সুন্দরভাবে ভাবে সাজানো। আসলে ব্যাকস রুম ছিল এমন একটা জায়গা যেখানে মানুষের তাদের বিভিন্ন স্মৃতি, যেমন ভয়ের স্মৃতি, দুঃখের স্মৃতি, অপরাধ বোধ, এইসব কিছু ব্যাকস রুম মধ্যে দেখা যায়। আরো সহজ ভাষা বলতে যায় মানে হলো আমি একটা খুনি, আমার খুনের মানসিকতা আছে। আমি একটা মানুষকে দেখলে মারতে ইচ্ছা করে, কিন্তু সে খুন করার পরে আমার মধ্যে ভয়ও থাকে যদি আমি ধরা পড়ে না যাই। এই যে খুন করার মানসিকতা একটা অপরাধ বোধ এবং ধরা পড়া এই ভয়, এই সমস্ত কিছু আমি ব্যাকস রুমের মধ্যে গেলে দেখতে পাবো। এবং ব্যাকস রুম এমন একটা জায়গা যেখানে মানুষের বিভিন্ন প্রকৃতি বা ইমোশনাল ভয় হোক, দুঃখ হোক, সেই সমস্ত কিছু মানুষের সরাসরি দেখতে পারে। এন্ড ক্লার্ক যেহেতু ফার্নিচার বা আবাসপত্রের দোকান চালাতো, তাই সে এই ব্যাকস রুমের মধ্যে ফার্নিচার দেখতে পায়। ক্লার্ক এই জায়গা দেখে অবাক হয়ে যায়, পুরো ব্যাকস রুমে ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ সে একটা মৃত পায়রা দেখতে পায়, যেটা একসময় নারিয়ন দেখেছিল। এমন সময় কিছু দূর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে সেদিকে যায় ক্লার্ক। একটা রুমের সামনে খুঁজে পায় একটা কার্ডবোর্ড, যার মধ্যে লাগানো ছিল একটা স্পিকার এবং এই রুমের মধ্যে ছিল একটা ক্যামেরা, যে ক্যামেরা ফুটেজ সে টিভিতে দেখতে পেয়েছিল। ক্লার্ক মাথায় কিছু ঢোকে না, কি হচ্ছে এইসব? সে তো তার দোকানে নিচে বেসমেন্টের ছিল, হঠাৎ করে এখানে কি করে এলো? আবার কিছুটা প্রচন্ড ভয় পায় ক্লার্ক। সে প্রাণীর ভয়ে দৌড়াতে শুরু করে, বাট ব্যাকরুম থেকে বেরোনো কোনো রাস্তায় খুঁজে পায় না সে। যদিও অনেক কষ্টে শেষমেশ যাত্রা থেকে বেঁচে যায় ক্লার্ক। সে বুঝতে পারে দেওয়ালে একটা নির্দিষ্ট জায়গায় গেলেই শুধুমাত্র ব্যাকস রুম থেকে বেরোনো সম্ভব। এমনকি ব্যাকস রুমের জিনিসপত্রগুলো বাস্তব দুনিয়ায় নিয়ে আসা যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো দোকানে ফিরে আসতেই দোকানের সরু ফাটলটা অদৃশ্য হয়ে যায়, যেটা দিয়ে সে ব্যাকস রুমে প্রবেশ করেছিল। তবে ক্লার্ক জানতো না সে যতক্ষণ অবধি ব্যাকস রুমে ছিল সে পুরো সময়টায় 80 কোম্পানির বিজ্ঞানীরা তার উপর নজর রাখছিল। ফিল নামে একজন বিজ্ঞানী সিক্রেট ক্যামেরা ব্যবহার করে ব্যাকস রুমের ফুটেজ দেখতে থাকে। হতে পারে ব্যাকস রুমে ক্লার্ক যে ক্যামেরা দেখেছিল সেই কোম্পানির লোকেরাই হয়তো লাগিয়েছে। পরের সপ্তাহে ক্লার্ক আবার মেরিন সাথে দেখা করে এবং মেরিনকে এক অদ্ভুত ব্যাকস রুমের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে মেরিনকে বলে আমার ব্যাকস রুমের মধ্যে দিয়ে একটা অন্য দুনিয়া যাওয়া যায়, যেখানে সবকিছু অদ্ভুত। এমনকি তাকে ব্যাকস রুমের একটা ম্যাপও দেখায়। যদিও মেরিন তাকে কোনো কথাই বুঝতে পারে না। সে বলে তুমি নিশ্চয় আবার নেশা করেছো, তাই ভুলভাল জিনিস দেখেছো। ওই সব কিছু সত্যি নয়, সবই কল্পনা। ক্লার্ক, ক্যাট এবং ববির বাড়ি যায় এবং তাদেরকে আজ রাতে ওভারটাইম করার কথা বলে এবং এটাও বলে তোমাদের যদি আজকে ওভারটাইম করো তোমাদেরকে বেশ কিছু টাকা দেব। সেটা এর জন্য কারণ হচ্ছে ক্যাটের কাছে ক্যামেরা আছে আর ক্লার্ক চাই তাদেরকে নিয়ে ব্যাকস রুমে যাবে। সে ভিডিও করে মেরিনকে প্রমাণ হিসাবে এই ছবি দেখাবে। ক্লার্কের কথা মতো ব্যাকস রুমের দেওয়ালের সামনে ক্যাট এবং ববি ক্যামেরা নিয়ে পৌঁছে যায়। ক্যাট তাদেরকে সবকিছু খুলে বলে এবং কিভাবে দেওয়ালে ভেতর দিয়ে তার ব্যাকস রুমে যেতে পারবে। ক্লার্ক একসময় ব্যাকস রুমের ভেতর চলে যায়, সাথে ববি এবং ক্যাটও একইভাবে ব্যাকস রুমে এসে পৌঁছায়। ববি সবকিছু ভিডিও করতে শুরু করে। এবারও সে চারদিকে অনেক আবাসপত্র দেখতে পায় এবং তারা এসে পৌঁছায় এমন একটা রুমে যার নিচে রয়েছে আরেকটা গোপন রুম। ক্লার্ক ববিকে দড়ি বেঁধে সেই রুমটার ভিতরে পাঠিয়ে দেয় আর দড়ি আরেক প্রান্তে বেঁধে রয়েছে বিছানার সাথে। ববি শুরু করিডোর দিয়ে গোপন রুমে এসে পৌঁছায় এবং সে এখানে লক্ষ্য করে অসংখ্য পুরনো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। ঠিক তখনই সেখানে অদ্ভুত ভাবে লাইট জ্বলতে নিপতে থাকে আর তার নজর পড়ে একটা ভয়ঙ্কর ছায়ার মূর্তির দিকে। ববি ভয়ে চিৎকার করতে শুরু করে আমাকে এখান থেকে তোলো, এখানে কিছু একটা আছে। ক্লার্ক এবং ক্যাট তাকে টেনে তোলে। বার্ট কিছুক্ষণের মধ্যে এই প্রাণীটা তার দিকে টেনে নিয়ে আসে নিচের রুমে। ক্লার্ক এবং ক্যাট ববিকে বাঁচাতে চাইলো, টানাটানি করে তারা নিজেরাই গোপন রুমটার মধ্যে পড়ে যায়। তারা দেখে মেঝের মধ্যে পড়ে রয়েছে রক্ত। বোঝা যায় প্রাণীটা ববিকে মেরে টেনে নিয়ে গেছে। এই রুমে দিয়েই ববি ক্যামেরা নিয়ে ক্যাটকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় একটা সিগারেট ট্রির সামনে। অদ্ভুত ব্যাপার, সে ক্রিসমাস ট্রি একটা হুইল চেয়ারে বসে আছে মানুষের
মতো দেখতে ভয়ঙ্কর প্রাণী। ঠিক তখনই আরেকটা মেয়ে এসে তাকে তাড়া করতে শুরু করে। এই মেয়েটা মানুষের মতো দেখতে কিন্তু আচরণ অদ্ভুত, দেখে মনে হচ্ছিল জম্বি। ক্লার্ক মার্টো ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে এবং দৌড়াতে সে আটকে পড়ে ব্যাকরুমে। ঠিক তখনই দেওয়ালে ও পাশ থেকে সে ক্যাটের গলা আওয়াজ শুনতে পায়। ক্লার্ক ববি ক্যামেরা একটা টেবিলে রেখে দেওয়ালের কাছে গেলেই সে ক্যাটকে দেখতে পায় না, কিন্তু ক্যাটের ওপার থেকে পরিষ্কার ক্লার্ককে দেখতে পাচ্ছে। ক্যাট বলে, আমার সামনে একটা কাচের দেওয়াল আছে। কিন্তু ক্লার্ক তো কোনো কিছু বুঝতে পারে না, কারণ তার সামনে কোনো কাচের দেওয়ালই নেই, আছে কংক্রিটের দেওয়াল। ক্লার্ক বুঝতে পারে না যে এইসব কিভাবে হচ্ছে। তারা দুজন একই দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে, অথচ দুজনের দেওয়ালের মধ্যে আলাদা কেন? এমন সময় টেবিল থেকে কেউ একজন ববির ক্যামেরা তুলে নেয় এবং দেওয়ালে ও পাশ থেকে ক্যাট চিৎকার করে ক্লার্ককে বলে, ক্লার্ক তোমার পিছনে তাকাও, ওইখানে কেউ একজন আছে দাঁড়িয়ে। কি হলো? এরপর সেটা আর দেখানো হলো না আমাদের। দৃশ্য আবার পাল্টে যায়। কিছুক্ষণের সময় পর মেরিন ক্লার্ক থেকে একটা অদ্ভুত ভয়েস মেল পায়। সেখানে ক্লার্ক জানে, আমি আর ফিরবো না এখান থেকে, আমি ব্যাকরুমে থাকবো। আমি এখানে একটা অদ্ভুত শান্তি পেয়েছি। ওদিকে ফিল টিভিতে ক্লার্কের দোকানে একটা বিজ্ঞাপন দেখলেই সে বুঝতে পারে এইটাই সে লোক যে ব্যক্তি ক্যামেরার সামনে ফুটেজে ব্যাকরুমে দেখেছিল। অবাক হয়ে যায় ফিল। ওইদিকে ক্লার্কের কথা শুনে সে ভুলবার কিছু করে ফেলেছে ভেবে মেরিন তার দোকানের সামনে আসে এবং হোয়াইট বোর্ডে সে ব্যাকরুমের একটা ম্যাপ দেখতে পায়, যেটা ওখানে আছে এক অদৃশ্য দরজায়। ম্যাপ ফলো করে দেওয়ালে ভেতর দিয়ে মেরিন ও ব্যাকরুমে প্রবেশ করে। তবে এবার ব্যাকরুমে পুরো ফাঁকা, কোনো ফার্নিচার দেখতে পায় না সে, কারণ আগে বলেছি ব্যাকরুম তৈরি হয় মানুষের স্মৃতি দিয়ে। তোমার মনের মধ্যে যে জিনিসগুলো বেশি থাকবে তুমি ব্যাকরুমে সেগুলো বেশি দেখতে পাবে। যেহেতু মেরিন একজন মেন্টাল থেরাপি, সুতরাং সে কিছু দেখতে পায়নি। মেরুন ব্যাকরুমে ঘুরতেই থাকে এবং পৌঁছায় একটা দেওয়ালের সামনে। সেখানে জলদস্যুর মতো একটা অদ্ভুত ছবি আর আজব কিছু লেখা দেখতে পায়, যা অনেকটা ক্লার্কের দোকানে বিজ্ঞাপনের মতো দেখতে। বোঝা যায় এটা সেই প্রাণীর ছবি যে কিনা ববিকে মেরেছিল। কিছুক্ষণের পর মেরির সামনে এসে দাঁড়ায় ক্লার্ক। তবে সে আগের মতো নেই। অনেক দিন ধরে ব্যাকরুমে থাকার জন্য সে পুরোপুরি বদলে গেছে। ঠিক তখনই আবার লাইট অদ্ভুত ভাবে জ্বলে নিভতে শুরু করে। পাশের করিডোর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে। বোঝা যায় এই অদ্ভুত প্রাণীটা তাদের দিকেই আসছে। ক্লার্ক মেরিকে নিচু গলায় বলতে শুরু করে, চুপ থাকো, ও আসছে। কিন্তু হঠাৎ ক্লার্ক মেরিকে মেরে অজ্ঞান করে দেয় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ভালোর জন্যই এটা করছি। দেখা যায় ব্যাকরুমের তৈরি হয়ে গেছে মেরি অনেকগুলো ঘর। এবার প্রশ্ন আসে, মেরি যখন ঢুকেছিল ব্যাকরুমে তখন একটা ঘর ছিল মাত্র, কিন্তু সেখানে কিছু ছিল না। হঠাৎ করে তার এতগুলো ঘর কিভাবে তৈরি হয়ে গেল? আসলে মেরিন যখন প্রথমে ঢুকেছিল সে মানসিক ভাবে শক্তিশালী ছিল। তার ব্রেনের মধ্যে কোনো খারাপ স্মৃতি বা অপরাধ বোধ এই ধরনের জিনিস কোনো কাজ করছিল না। যেহেতু সে বাইরে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে এসেছে, সুতরাং সে ঘরে ঢুকতেই শুধুমাত্র স্মৃতি হিসাবে তার বিজ্ঞাপনের ছবি দেখতে পায়। কিন্তু এখন মেরিন ভয় পাচ্ছিল, সুতরাং মেরিন বিভিন্ন স্মৃতি এখন ব্যাকরুমের অংশ হিসাবে দেখা যায়। মেরিন জ্ঞান ফিরে আসে। সে দেখে ক্লার্ক তাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে। তার পাশে বসে রয়েছে তিনটে অদ্ভুত মানুষ, যা দেখতে জীব, যারা নড়াচড়া করছে না। মেরিন তাদের দেখে ভয় পেয়ে যায়। ক্লার্ক বলে, এরা আমার মতোই ব্যাকরুমে এসেছিল কখনোই, কিন্তু এদের প্রতিরূপ এখনো ভেসে রয়েছে এখানে, আর এই শরীরগুলো হচ্ছে এদের প্রতিরূপ। সহজভাবে বললেই ধরো তুমি একবার ব্যাকরুমে এসেছো এবং তোমার স্মৃতি ব্যাকরুম কপি করে রেখে দেয় এবং তারপর তোমার শরীর যে ব্যাকরুম থেকে যায়, কিন্তু ব্যাকরুম কোনো মানুষকে পুরোপুরি কপি করতে পারে না। ব্যাকরুমস এর মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যায়, যেমন এদের মধ্যে কারো 6টা চোখ আছে, আবার কারো মুখটাই বাঁকা। অথচ ব্যাকরুমস এর মধ্যে যারা আসে তাদেরকে ব্যাকরুম মনে করে রেখে দেয় স্মৃতি হিসাবে, আর তার একটা কপি বানিয়ে দেয়। যদিও এই শরীরগুলো কোনো অনুভূতি থাকে না, এরা নড়াচড়াই করে না, এদের ভয়, আনন্দ, দুঃখ কিছু অনুভব করতে পারে না। এবং প্রমাণ হিসাবে ক্লার্ক তাদের মধ্যে একজনকে ছুরি দিয়ে কেটে দেখায় আর বলে, দেখো এরা মানুষের মতোই, কিন্তু মানুষ তো নয়, একটা সাদা খাবারের মতো পদার্থ দিয়ে তৈরি। সে বুড়ো লোক তার শরীর থেকে এক টুকরো খাবার সে মেরির কেড়ে এবং তার ফ্রিজ খুলে একটা ভয়াবহ মানুষের চিত্র দেখতে পায়। সে দেখা যায় কেটের মারা গেছে এবং তার মাথা কাটা ফ্রিজে রাখা হয়েছে।
তারা যখন কথা বলছিল ঠিক তখন মানুষের মতো দেখতে এক অদ্ভুত মেয়ে সেখানে থেকে পালিয়ে যায়, যে আগে নড়াচড়া করতে পারছিল না। তারা বুঝতে পারে যে এই ভয়ঙ্কর প্রাণীটা এতক্ষণে এখানে এসে পড়েছে। সে দেখতে অনেকটা ক্লার্কের দোকানে সেই জলদস্যুর মতো, কিন্তু চেহারা বিশাল। ক্লার্ক এমন ভাবে এই প্রাণীটাকে শান্ত করার চেষ্টা করে যেন সে এতদিন ধরে তাকে চেনে। সে প্রাণীটাকে বলে, তুমি চিন্তা করো না, মেরিন বলেছে আমাদের বদলানোর দরকার নেই, আমরা যেমন আছি ভালোই আছি। তবে প্রাণীটা তার কথা শোনে না। সে ক্লার্কের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে হত্যা করে, অনেকটাই দেওয়ালের সে ছবিটার মতো যেটা মেরিন একটু আগে দেখেছিল। এরপর সে মেরিনকে তাড়া করতে শুরু করে। সে একের পর এক অদ্ভুত জায়গায় পৌঁছায়, যেগুলো ঠিক সেই রকমই যেরকম ছিল তার ছোটবেলায় ঘরের মতোই। দৌড়াতে দৌড়াতে এক সময় সে এমন একটা জায়গায় আটকে পড়ে যেটা দেখতে অবিকল ক্লার্কের দোকানের মতো। তবে এখান থেকে বাইরে বেরোতে পারে না সে। আসলে এই জায়গাটা ক্লার্কের স্মৃতি থেকে তৈরি করা হয়েছিল। এতক্ষণে এই ভয়ঙ্কর প্রাণীটাই তাদের কাছাকাছি এসে চলে আসে। মেরি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে কিন্তু প্রাণীটা তাকে ধরে ফেলে। ঠিক তখনই মেরিন ছোটবেলার ভারী ধ্বংসাবশেষ থেকে আসা এক টুকরো কংক্রিটের দিয়ে প্রাণীটার মুখে আঘাত করে। এই কংক্রিট টুকরো তার মা এবং তার হার্টের ছাপ খোদাই করা হয়েছিল, যেটা একদম মুভি প্রথমেই দেখেছিলাম। আর তখনই অ্যাডভুট অ্যালার্ম শুরু হয়ে যায়, যে আগে থেকে এসিং কোম্পানি সেট করে রেখেছিল প্রাণীটাকে শেষ করবার জন্য। বিভিন্ন ট্যাঙ্ক থেকে গ্যাস বেরোতে থাকে এবং এই প্রাণীটা অজ্ঞান হয়ে যায়। মেরিন একটা সরু করিডোর থেকে বেরিয়ে আসে এবং তার সাথে দেখা হয় কোম্পানির বিজ্ঞানীদের সাথে, যার এক ধরনের বিশেষ স্যুট পরে এসেছিল। মেরিন বাইরে বেরোরে আসতেই তারা তাকে অজ্ঞান করে দেয়। মেরিন কিছু টেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করার পরই তাকে নিয়ে যাওয়া হয় আর দেখা হয় ফিলের সাথে। জানা যায় কোম্পানি ব্যাক্স রুমে থাকা এই প্রাণীটাকে ইতিমধ্যে ধরে ফেলেছে এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। ফিল বলে, আমরা আগে MI মেশিন তৈরি করতাম, কিন্তু একদিন হঠাৎ আমরা এই ব্যাক্স রুমের খোঁজ পাই। তখন আমরা এই ব্যাক্স রুমে এই রহস্যময় বোঝার চেষ্টা করি। ফিল জানতে চাই মেরি ওখানে কি দেখেছে। মেরি ক্লার্কের কথাগুলো বারবার মনে করে আর বলে, ব্যাক্স রুম যেন পৃথিবীর একটা ভাঙা অংশের মতো, কিন্তু অগোছালো ভাবে মনে রাখার একটা কপি, যেন কেউ বা কারা পৃথিবীর বিভিন্ন মানুষের স্মৃতিকে ওখানে ধরে রাখার চেষ্টা করছে। পৃথিবীর মানুষের নকল বানানোর চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি ভাবে নকল করতে পারে না। এবং এই জন্য মেরিন একদম শেষ দৃশ্যে দেখা যায় একটা রুমে মেরিন একা বসে আছে। তবে সে এখানে দেখতে অদ্ভুত, অর্থাৎ এটা সে নয়, এটা তার নকল, যে কিনা ব্যাক্স রুমে তৈরি করেছিল। সেও বাকিদের মতো নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, শুধু চুপচাপ বসে থাকে। অর্থাৎ মেরিনকে তো বিজ্ঞানীরা শারীরিকভাবে ব্যাক্স রুম থেকে উদ্ধার করেছিল, কিন্তু মেরিনের স্মৃতি ট্রামার এখনো ব্যাক্স রুমের মধ্যে আটকে আছে এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। এবার কিছু জিনিস বোঝার আছে আমাদের, যে ব্যাক্স রুম আসলে কি জিনিস। আরো খুব সহজভাবে বোঝাচ্ছি, ব্যাক্স রুম কোনো ভূতের বাড়ি নয়, এটা এমন একটা রহস্যময় স্থান যেটা আমাদের বাস্তব পৃথিবীর বাইরে বা আড়ালে কোথাও রয়েছে। আজকে মুভি এখানেই শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবে। মুভিটা ভালো হলে একটা লাইক দিয়ে দাও। দেখা হচ্ছে পরে একটা মুভিতে।